সুস্বাগতম। কয়লাকুঠির দেশ বাংলা সাহিত্যের বিখ্যাত কথাসাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের একটি অত্যন্ত শ্রেষ্ঠ উপন্যাস। বাংলা সাহিত্যে কয়লা খনি শ্রমিকদের জীবনযাত্রাকে উপজীব্য করে উপন্যাস রচনার ক্ষেত্রে তিনি ছিলেন অদ্বিতীয় ও পথপ্রদর্শক। বাংলা সাহিত্যের কল্লোল যুগের অন্যতম শক্তিমান কথাসাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়। বাংলার অদ্বিতীয় ও পথপ্রদর্শক কথাসাহিত্যিককে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো কয়লাকুঠির দেশ উপন্যাসের রচয়িতা শৈলজানন্দ মুখোপাধ্যায়, গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বিংশ শতকের বাংলা সাহিত্যে অসামান্য শিল্প সৃষ্টির ক্ষমতা নিয়ে যে কয়জন কথাশিল্পীর আবির্ভাব ঘটেছিল, শৈলজানন্দ মুখোপাধ্যায় ছিলেন তাদের মধ্যে অন্যতম। রূঢ় বাস্তবের জীবন ভাবনাকে যিনি অত্যন্ত আত্মপ্রত্যয়ের সাথে বাংলা সাহিত্যে পরিবেশন করেছেন, তিনি শৈলজানন্দ মুখোপাধ্যায়। জীবন সাহিত্যে ও সমাজ দর্শনের অধিকারী এই শিল্পী বাংলা সে কথাশিল্পে অগ্নিজ্বালা ও আত্মবিনষ্টির মহৎ ভাবনাকে উপহার দিয়ে বাংলা সাহিত্যকে সুউচ্চ মার্গে প্রতিষ্ঠিত করেছেন তিনি। শিল্পীর বাল্য নাম শ্যামলানন্দ মুখোপাধ্যায়। বাংলা সাহিত্যে আঞ্চলিক ভাষায় প্রথম গল্প উপন্যাসের সূত্রপাত করেন শৈলজানন্দ মুখোপাধ্যায়। বর্তমানে গ্রাম বাংলার মফস্বল নিয়ে আঞ্চলিক সাহিত্যে ঢেউ এসেছে। নির্দ্বিধায় বলা যায় শৈলজানন্দ মুখোপাধ্যায় ছিলেন তার জনক। কল্লোল যুগের অন্যতম সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায় 21শে মার্চ 1901 খ্রিস্টাব্দে বীরভূম জেলার রূপসী গ্রামে হাটসেরান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা ধনুধর মুখোপাধ্যায়, মা হেমবরণী দেবী। বাবা ধরণীধরের কাজ ছিল সাপ ধরা, ম্যাজিক দেখানো। ধরণীধর মুখোপাধ্যায় ছিলেন আপন বলা শিল্পী মানুষ। খুব সুন্দর ছবি আঁকতেন ও মাটির কাজ করতেন। বাবার শিল্পীসত্তা শৈলজানন্দ চরিত্র ও মননে গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল। 1904 খ্রিস্টাব্দে মাত্র 3 বৎসর বয়সে শৈলজানন্দ মাকে হারান। রূপসীপুরে জন্মালেও তিনি মানুষ হয়েছিলেন বর্ধমান জেলার অন্ডালে। জাদ্রেল ধনী কয়লা খনি ব্যবসায়ী রায় সাহেব মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ের কাছে। মাইনর স্কুলে পড়া শেষ করে তিনি রানীগঞ্জে এলেন হাই স্কুলে পড়ার জন্য। এখানে কাজী নজরুল ইসলামের সঙ্গে তার পরিচয়। পাশাপাশি 2 স্কুলে পড়তেন তারা। স্কুল জীবনে নজরুল ইসলামের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। তখন শৈলজানন্দ লিখতেন পদ্য আর নজরুল লিখতেন গদ্য। সাহিত্য সাধনায় তাগিদ মনে বাসা বেঁধেছিল কৈশোরে, অথচ কোনো পৃষ্ঠপোষণা ছিল না, বরং এর কারণে লাঞ্ছনায় যুক্ত দাদা মহাশয়ের আশ্রয় থেকে। দাদামশাই রায় সাহেব ছিলেন যথেষ্ট সচ্ছল ও প্রভাবশালী মানুষ। ধরাবাঁধার জীবনের প্রতি আগ্রহ থাকলেও শৈলজানন্দ মুখোপাধ্যায় দারিদ্র্যের স্পর্শ এড়িয়ে বেশ স্বচ্ছন্দেই জীবনযাপন করতেন। কিন্তু নিস্তরঙ্গ জীবনের প্রতি তার বিন্দুমাত্র আকর্ষণ ছিল না। তাই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে টেস্ট পরীক্ষা দিয়ে তিনি ও নজরুল দুজনই সেনাবাহিনীর যোগ দেওয়ার বাহানায় রিক্রুটিং সেন্টারে নাম নথিভুক্ত করান। নজরুল সৈন্যদলে নির্বাচিত হলেও শৈলজানন্দ চূড়ান্ত ডাক্তারি পরীক্ষায় বাতিল হন। মেট্রিকুলেশন পরীক্ষার আগে তিনি মাতামহের আশ্রয় ছেড়ে পিতার কাছে রূপসীপুর গ্রামে ফিরে আসেন এবং বীরভূমের
নাকরবান্দা বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। গ্রাম ছেড়ে কলকাতায় আসেন এবং কলেজে ভর্তি হন। আর্থিক অনটনে সে পড়া ছেদ পড়ে। এরপর তিনি শর্ট হ্যান্ড ও টাইপরাইটিং শিক্ষা পাঠ নিলেন। কলকাতায় কোনো জীবিকা না জোটায় কুমারডুরির কয়লা খনিতে চাকরি নিলেন, কিন্তু কয়লা খনির চাকরিতে তার মন বসল না শৈলজানন্দের। মাতামহ রায় সাহেবের বিরাট বাড়ি কলকাতায়, সেই বাড়িতেই শৈলজানন্দ পত্নী লীলাবতী থাকতেন বিয়ের পর থেকে। বলগাহীন ভোগবিলাসে কলকাতায় তখন রায় সাহেবের প্রহর যাপন। এদিকে অন্ডালে শৈলজানন্দের অবহেলিত দিনমার বিরহকাতর দিন কাটত। মায়ের মানসিক কষ্টে এবং বাবার অসামাজিক কাজকর্মে অসন্তুষ্ট পুত্র ধরণীধর চট্টোপাধ্যায়। কিন্তু দুর্দণ্ড পিতার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করার ভাষা তার নেই। হয়তো কোনো সন্তানই থাকে না। পিতার কৃতকর্মে মুহ্যমান পুত্র ধরণীধর একদিন আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হলেন। এই ঘটনার দুঃখ বেদনায় তিক্ত হয়ে উঠল শৈলজানন্দের মন। আবেগতাড়িত হয়ে লিখে ফেলে একটি ছোট গল্প। গল্পের নাম আত্মঘাতীর ডায়েরি। গল্পটি প্রকাশিত হলো বাঁশরী পত্রিকায়। রুষ্ট হয়ে উঠলেন মাতামহ রায় সাহেব। শৈলজানন্দ বিতাড়িত হলেন রায় সাহেবের কলকাতা প্রাসাদ থেকে। জীবন জীবিকার প্রশ্নে শৈলজানন্দ মুখোপাধ্যায় আবার ফিরে এলেন খনি অঞ্চলে। এবার যোগ দিলেন জোরজানকী কলিয়ারিতে। এই কয়লা হয়ে তার চোখ খুলে দিল। মানুষ গঠন করল তার লেখক সত্তার। এখানেই তিনি চাক্ষুষ করলেন সাঁওতাল বাউরি সম্প্রদায়ের কুলি কামিনীদের নিষ্কলুষ চরিত্রের বঞ্চিত একটি চিত্র। কয়লা কুটির দেশ। ঔপন্যাসিক শৈলজানন্দের ভাষায়, একদিন কয়লা খাতে পাশের সাঁওতাল কুলি ধাওয়ার কাছে আমরা বসে বসে গল্প করছি। আমার বেশ মনে পড়ে, দূরে প্রকাণ্ড চিমনির মুখে ধোঁয়া উঠছে, চাণক্যের মুখে হেড গিয়ারের চাকা ঘুরছে, তারপর পরন্ত সূর্যের আলো এসে পড়ছে, ঢং ঢং করে ঘণ্টা বাজছে, মাটির নিচে থেকে কয়লা বোঝাই টপ গাড়ি উঠছে। দূরে একটি আমবাগানের পাশে হঠাৎ কোথায় যেন মাদল বেজে উঠল। এইসব মিলিয়ে আমার মনের মধ্যে একটা অপূর্ব ভাব জাগল যে আমি তার কিছুতেই তাকে ভুলতে পারলাম না। বাড়ি ফিরে এসেই গল্প লিখতে বসে গেলাম। লিখলাম কয়লা কুঠি। কয়লা কুঠির পাশাপাশি প্রকাশিত হল 1329 সালের কার্তিক সংখ্যায় বিখ্যাত পত্রিকা মাসিক বসুমতী পত্রিকায়। বাংলা সাহিত্যের নতুন পথে দিশার হয়ে উঠল কয়লা কুঠি। তার কয়লা কুঠির দেশ উপন্যাসে সাঁওতাল কুলি মজদুরদের বাস্তব জীবন যাপন, আচার আচরণ, প্রথা, বিশ্বাস, সংস্কার আবেগময় হয়ে উঠল। নিপুণতার সঙ্গে তিনি চিত্রিত করলেন কয়লা কুঠি। অত্যন্ত সাঁওতাল সমাজের জীবন নিষ্ঠা, অসহনীয়তা, দারিদ্র্য ও বঞ্চনা অত্যাচারের কাহিনী গল্পগুলির মধ্যে ছিল মূল বিষয়। এদিকে কয়লা খাদের ভয়াবহ মৃত্যুফাঁদ, অন্যদিকে বেঁচে থাকার জন্য সেই মৃত্যুর ফাঁদের মুখোমুখি দাঁড়িয়ে সংগ্রাম ও একরোখা জীবনসূত্রের প্রকাশ কয়লা কুঠির গল্পগুলিতে উজ্জ্বলতা দান করেছে। কয়লা কুঠির গল্পে বিলাসী নানকু নাইনুর আবেগময় প্রেমচিত্র সরল বর্ণে আঁকা হয়েছে। এতে ত্রিকোণ প্রেমের জটিলতা নেই। শৈলজানন্দ তার গল্পে কেবল কয়লা খনি শ্রমিকদের দারিদ্র জর্জরিত জীবনকে শুধু আঁকলেন না, কুলিকামীদের কাম প্রবৃত্তি তাড়িত তাদের দেহ বুভুক্ষতার কথা অত্যন্ত মনীষানার সাথে তুলে ধরলেন। সমালোচকদের ভাষায় বলা যায় কয়লা কুঠি নিঃস্বাতন্ত্র্যে
এমনই বিশিষ্ট ছিল যে কয়লা শ্রমিকদের কথা পড়তে পড়তে আমাদের এমিল জোলার জার্মিনালের কথা মনে পড়েনি, ঘটনাংশের সাদৃশ্য সত্য মনে পড়েনি কয়লা কুটির উপন্যাসের কথা। কয়লা খনি এলাকায় দেখা যে জনজীবন, মানুষের আচার, ধর্ম, সংস্কার, সংস্কৃতির সাথে তার যে মননের যোগ, তাকে মূলধন করে বাংলা সাহিত্যের আকাশে তিনি এক চিলতে মেঘের মতো মহিমা নিয়ে উপস্থিত হলেন। সেই এক চিলতে মেঘ সত্যিকারে সাহিত্যের গোটা আকাশটাকে আচ্ছন্ন করে ফেলল। তার আগে এমন জীবন, এমন মানুষের কথা বাংলা সাহিত্যের পাঠকের অজানা ছিল। শ্রমজীবী মানুষের জীবনেই শুধু নয়, তাদের ভাষা ও সাহিত্যের ভাষা হয়ে উঠল তারই দরুদ লেখনীতে। চরিত্রের প্রতি গভীর মমত্বের জন্য তিনি আরও বেশি সম্পূর্ণ লাভ করেছিলেন। সকল রকম সভ্যতার আবরণ বর্জিত কয়লাকুটি খেটে খাওয়া মানুষের মনে একটা মাত্র যে প্রবৃত্তি অনাবৃত হয়ে দেখা যায়, তাদের জৈবিক প্রবৃত্তি। অন্যান্য পরিবেশের অর্থনৈতিক কাঠামোয় বিপর্যস্ত মানুষের যে একমাত্র আবেগ আমাদের চোখে পড়ে, তা হলো তাদের উদরবর্তীর আবেগ। এই শ্রেণীর আখ্যান রচনায় কেবলমাত্র দুটি প্রবৃত্তির নিপুণ চিত্র রচনায় শৈলজানন্দ বাস্তব দৃষ্টির পরিচয় দিয়েছিলেন। তিনি কয়লা খনির ও সাধারণ শ্রমজীবী মানুষের যে অবস্থান দেখিয়েছেন, তা আজ কম বেশি বর্তমান। কয়লা খনিতে কাজ করার লোক বার্ষিক চুক্তিতে নিয়োজিত হতেন। বার্ষিক চুক্তির সই বা টিপ দেওয়া ছিল বাধ্যতামূলক। চুক্তি শেষ হওয়ার আগে পালানোর পথ ছিল না। কেউ পালালে তাকে ধরে এনে কাজে করতে বাধ্য করা হতো। তাছাড়া জরিমানা তো ছিলই। মদ ছিল শ্রমজীবীদের অবসর জীবনের বিনোদনের বড় উপাদান। তাই কয়লা কোম্পানিগুলি ধারে মদ সরবরাহে করতেও দ্বিধা করেনি। সে ধার কখনো শোধ হতো না। কয়লা খনি সাধারণ শ্রমিকই তাদের যন্ত্রণা ক্লিষ্ট জীবনকে ভুলবার জন্য মদ খায়। তারা মারাও যায় অনেক অবহেলায়। এসব রূঢ় বাস্তব অভিজ্ঞতার উপাদানে শৈলজানন্দ লিখেছিলেন কয়লা কুটির মা, বসুরু, নারীর মন, মরণ বরণ, জুহানির বিহা, কলঙ্কের কাহিনী প্রভৃতি গল্প। এই গল্পে তিনি তুলে ধরেন এক অনাবিষ্কৃত জগৎ ও জীবনের এক সুস্পষ্ট রূপ। মা গল্পে উঠেছে একটি কয়লা খনির পরিবারের কথা। কয়লা খনির শ্রমিক দুখন সর্দার ও তার ভাইয়ের মেয়ের অসহায় জীবনের দিকটি চিত্রিত করেছে এই গল্পে। একদিকে নানা দুর্ঘটনা যেমন ঘটে কয়লা খনিতে, তেমনি খনিতে চাপা পড়ে সমাধিস্থ হওয়া একটি স্বাভাবিক পরিণতি, যা শ্রমিকের জীবনে রূঢ় বাস্তব, তা তার গল্পে দেখা যায়। দুখনের ভাই ও ভাইয়ের দুই ছেলে খনি গর্ভে মারা যায়। মালিকের কাছ থেকে পরিবার মরণোত্তর আর্থিক সাহায্য পায়নি। কয়লার খনির জন্য যৌবন ও জীবন নিঃশেষ করে ও সুখের মুখ দেখেনি তারা। ভাইয়ের মেয়ের পরীকে রেখে মারা যায় দুখন। পরীর অনিচ্ছা সত্ত্বেও লামার ছেলে টুরা পরীকে দৈহিক সম্পর্কে জড়িয়েছে ঘৃণায়। অসহায় পরী আত্মহত্যা করতে পারেনি গর্ভে আসা সন্তানের প্রতি গভীর মমতার জন্য। কয়লার খনির ঘৃণ্য পরিবেশের মধ্যে সন্তানের জন্যে খুঁজে পায় বাঁচার প্রেরণা, শাশ্বত মাতৃত্ববোধ দীপ্ত গল্পটি। নারীর মন গল্পে মূল চরিত্রে ঢুলির স্বামী কিরু মাঝির শালিকার প্রতি আসক্ত। কিরুর সাথে অবাধ মেলামেশার মাতে ঢুলির স্বামী। ঢুলি প্রতিবাদে মুখর হলে তার কপালে কিল, চর, ঘুষি জোটে। পূর্ব প্রেমিক ভোলার কাছে গিয়েও সে ব্যর্থ হয়। ভোলা কিরুকে জব্দ করতে চেষ্টা করে ব্যর্থ হয়। স্বামীকে জব্দ করতে না পেরে সে অসমের চা বাগানে চলে যায়। একদিন ট্রেনে বসে এলেও বিচ্ছেদ ব্যথায় দু চোখ তার জলে বয়ে আসে। ট্রেন ছাড়িয়া দিল, ঢুলির দুটি চোখ থেকে ছলছল করিয়া আসিল। দূরে পলাশবনের ভিতর দিয়া টুর্কি ছুটিতে স্টেশনের দিকে আসিতেছিল। ভগিনীকে একবার পান ভরিয়া দেখিয়া লইয়া ঢুলি জানলার পাশে সরিয়া বসিল। ঢুলির চোখে জল দেখিয়া একটি সাঁওতাল মেয়ে বলিল,
কাঁদিস নে কেনে? ধুনি চোখের জল মুছিয়া ঈষৎ হাসিয়া বলিল, দূত কাঁদব কেনে লো? নারীর মনের এমন পরিণতি শুধু কয়লা খনির জীবনেই নয়, সেই পরিবেশেই নয়, সব দেশে সব কালে ঘটতে পারে। ব্যক্তি জীবনে সলিলানন্দ ছিলেন অমায়িক মানুষ। অন্যের যোগ্যতাকে নির্দ্বিধায় স্বীকৃতি দিতে তিনি কুণ্ঠিত ছিলেন না। বহু পত্রপত্রিকার পাতায় অগ্রজ শিল্পী সাহিত্যিকদের শ্রদ্ধা সম্মান জানিয়েছেন যথাযোগ্য সমাদরের সঙ্গে অখণ্ডভাবে। 1960 খ্রিস্টাব্দে শরীরচন্দ্র সাহিত্য সেবায় স্বীকৃত হিসেবে পেয়েছিলেন আনন্দ পুরস্কার। এছাড়া 1963 খ্রিস্টাব্দে উল্টো-রথ পুরস্কার, 1968 খ্রিস্টাব্দে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিলিট এবং শরৎ পুরস্কার, 1976 খ্রিস্টাব্দে মরণোত্তর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট পুরস্কার। যাদের কথা কেউ কখনো ভাবেনি, যাদের বঞ্চনার কথা কেউ শোনেননি, তাদের কথা শোনাতেই শৈলজানন্দের সাহিত্যে আসা। তিনি মুখ মানুষের গৌরবকে সাহিত্য সাধনার পক্ষে টেনে এনে সাহিত্যে নিজের একটা স্থায়ী আসন করে নিতে তিনি সমর্থ হন। রবীন্দ্র পরবর্তী যুগে কথা সাহিত্যে যে নতুন ধারার প্রবর্তন, আর তার প্রবর্তক হিসাবে শৈলজানন্দের স্বীকৃত ব্যক্তিত্ব। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ হল। যদি আপনার মনে হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।